ভূত এফএম।
এরকম আলেম লোক আছে, সে হয়তো এসে তোমার করতে পারবে, এটা রিজলভ করতে পারবে। তো তখনই পোর্টসমাথের হুজুরের সাথে কমিউনিকেট করে যে এরকম একটা ক্রাইসিস হচ্ছে আমার বাসায়, তো আপনারা যদি করেন একটু এসে দেখতে পারেন। তো ওই হুজুর মনে হয় আরও কয়েকদিন পরে বা নেক্সট উইকে আসে পোর্টসমর থেকে, এসে উনি দেখা পরে তো উনি কিছু মানে রিচুয়াল হয়তো করে যে বন্ধ করা বা হোয়াটএভার এই টাইপের এগুলা করে। তো করার পরে বলে যে তুমি দেখো কি হয়, এটা রিজলভ হইতে পারে। তো রিজলভ যদি না হয় তখন আমাকে ফোন করে বলবা যে কি হচ্ছে সিচুয়েশন। তো এই ইসের পরেও রিজলভ না হওয়ার পরও আবার ফোন দেয় ওই পোস্টমাথের হুজুরকে। তো উনি তখন বলে যে দেখো, আমি যেটা করছি এইটা যদি এই বাসাটার যদি কোনো সমস্যা থাকতো এটা রিজলভ হয়ে যাইত। তো পসিবলি এইটা এখন আর তোমার বাসার প্রবলেমে নাই। তো তুমি এক কাজ করতে পারো, বাসাটা চেঞ্জ করে দেখতে পারেন, তাইলে এটা 100% শিওর হওয়া যাবে যে প্রবলেমটা কোথায়। তো ও তখন ওর ওয়াইফকে নিয়ে ওই যে ওর ওয়াইফের যে কাজিন আছে ওই বাসায় যে উঠে ফর ফিউ ডেজ। তো তখন ওই বাসাতে সমস্যা শুরু হয়, ওর কাজিনের বাসায়। এই নয়েজ বা দরজা লক হয়ে যাওয়া, তারপর কিচেনের থেকে জিনিসপত্র এলোমেলো করা বা কাবার্ড থেকে জিনিসপত্র ফেলে দেওয়া, এই টাইপের সমস্যাগুলো তখন কাজিনের বাসায় শুরু হয়। তো তখন ওর ওয়াইফ তারপর রাসিম দুইজন একটু অকওয়ার্ড ফিল করে যে আমাদের কারণে আরেকজনের বাসায় এই প্রবলেমটা হচ্ছে। আর ওর কাজিন যে বাসায় থাকতো এটা একটা শেয়ার্ড ফ্ল্যাট আর কি। তো এখানে অন্যান্য রুমে যারা থাকতো তারা ওদের সাথে রিলেটেড না। তো এই কারণে ও আরও একটু রাসিম ফিল করে। তো তখন ওদের যে হুজুর, রাসিমে যে পোর্টসমাথের যে হুজুর, তো উনি বলে যে আচ্ছা আমি তো যেহেতু দূরে লন্ডনে না, তো আমার জন্য ডিফিকাল্ট এখান থেকে পুরা জিনিসটাকে রিজলভ করা। তো ইফ পসিবল তোমরা পোর্টসমাথে মুভ করো। তো অ্যাট দিস মোমেন্ট তো ব্রাসিম আমার সাথে দেখা করে এবং বলে যে স্যার আমরা হয়তো ভেরি সুন উইদিন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা পোর্টসমথে মুভ করতেছি। আর মুভ করার পরে যদি প্রবলেম রিজলভ হয় তাহলে তো ভালো, আমি আইল বি কামিং ব্যাক এগেন। আর যদি রিজলভ না হয় এমনও হইতে পারে হয়তো আমরা ইংল্যান্ড ছেড়ে আবার পাকিস্তানে ব্যাক করব, যে এখানে হয়তো এই টাইপের ইস্যুর প্রবলেমগুলো আরও বেটার ডিল করা যাবে, আরও রিসোর্সেস ভালো থাকবে। তো এইটা ছিল সিচুয়েশন অ্যান্ড ইভেনচুয়ালি আই লস্ট কন্ট্যাক্ট, যে আমি জানি না যে ওর প্রবলেমটা কি আসলে রিজলভ করতে পারছিল কি না, ওরা কি ইংল্যান্ডেই ছিল না ওরা পাকিস্তানে ব্যাক করছে, এই ব্যাপারগুলো আসলে জানি না। কিন্তু মানে এটা একটা আমার জন্য আনসলভড মানে স্টোরি, যেটার আমি জানি না যে এন্ডিংটা কি হয়েছিল। বাট আমার কাছে কাহিনীটা একটু মনে হয়েছে যে ডেফিনেটলি এটা শেয়ার করার মতো হয়তো কিছু, আর এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে শেষ করছি, হ্যাপি নিউ ইয়ার। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস অফকোর্স চলছে ভূত এফএম। আশা করছি যে এই যে ঘটনাটা আমরা শুনলাম একটু আগে, একটা লম্বা অডিও ক্লিপ, এই অডিও ক্লিপটি আপনারা অনেক পছন্দ করেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই একটা ঘটনা আমি বিশ্বাস করি যে আপনারা বাংলাদেশের শুধু না পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আপনাদের কাছেও হয়তো এরকম ধরনের ঘটনা আছে। সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে আপনারা বিভিন্নভাবে জানাতে পারেন, ইমেল করে জানাবেন, কিন্তু বিভিন্নভাবে জানাতে পারেন। সেটা হচ্ছে আপনারা লিখে জানাতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে জানাতে পারেন। আপনারা জানান আপনাদের ঘটনাগুলো। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আবারও আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি সাকিব। মোস্ট ওয়েলকাম ভাই। এখন স্টোরি শেয়ার করব। স্টোরিটা হচ্ছে এর আটকে একটা ঘটনা। স্টোরিটা হচ্ছে আমার এক ছোট মামা, ওর নাম হচ্ছে রাকিব সরকার। ভাই সরাসরি স্টোরিটা চলে যাচ্ছি। ভাই ও একটা টাইম হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট ছিল, বা মাদ্রাসার স্টুডেন্ট থাকাকালীন অবস্থায়। তো ওর মাদ্রাসার পড়ালেখা ওর ভালো লাগছে না। তো ওর বাবাকে বলে যে আব্বু আমার মাদ্রাসায় পড়া ভালো লাগছে না, আমি মাদ্রাসা নিয়ে পড়বো না। তো তারপর হচ্ছে ওর বাবা ওকে নিয়ে একটা তারাগঞ্জের, একটা রংপুর জেলার তারাগঞ্জ থানার একটা গ্রামের স্কুলে ওকে ভর্তি করা দেয় আর কি। তো হয় কি যে সামার ভ্যাকেশনে সব স্কুল থেকে হচ্ছে পিকনিকে চলে যায়। তো ওদের স্কুল থেকেও যথারীতি পিকনিকে যাওয়া হয় আর কি। তো দেখা যাচ্ছে যে রংপুর থেকে প্রায় অনেক দূরেই ছিল, বাহিরে একটা পিকনিক প্লেস ছিল। তো ওখান থেকে তারা পিকনিক শেষ করে তো দেখা গেল যে ফিরতে ফিরতে রাত 12টা হয়ে যায়। তো সবাই জানে যে আপনার হচ্ছে পিকনিকের বাস দিলে ফার্স্ট অফ অল স্কুলে আসে, স্কুল থেকে যে যার মতো বাসায় চলে যায়। তো স্কুলে চলে আসে, আসার পর ওর একটা ফ্রেন্ড ছিল। তো ফ্রেন্ডের নাম পারভেজ। তো পারভেজ সহ দুজন আসতেছিল। তো পারভেজ বলে, দোস্ত এখন তো রাত হয়ে গেছে, তো প্রায় 12টা বাজে, তুই আজকে আমার বাসায় থেকে যা। তো বলল, দোস্ত না, থাকা যাবে না, আম্মু রাগারাগি করবে, বাসা তো পাশেই। তো বলে রাখি যে পারভেজের বাসা থেকে ওর বাসায় যেতে মাত্র 20 মিনিট টাইম লাগে আর কি। তো ও বলল যাইতে পারবো। তো ও বলে, দেখ ভেবে দেখ, অনেক রাত কিন্তু ভয় পাবি আবার, না কিছু হবে না। তো এই বলে ওখান থেকে রওনা দেয়। তো দেওয়ার পর ও একটু ওর পারভেজের বাসা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পর ওর কেমন যেন একটু গা শিরশির করছে, হঠাৎ করে লোম দাঁড়ায় যাচ্ছে, একটু ভয় ভয় কাজ করছে।
তো ভাবলো একা একা আসতেছি, আর সেই সময় শীতকাল ছিল, যদিও ফেব্রুয়ারির শেষের দিকে একটু একটু হালকা ঠান্ডা থাকে, আর উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক প্রচুর ঠান্ডা। তো ও বলল যে হয়তোবা সোয়েটার নিয়ে আসি নাই, হয়তোবা এরকম ফিল হচ্ছে। বাট ওখান থেকে জাস্ট ও যত স্টেপ সামনে যাচ্ছে তত ওর ভয়টা জেগে বসছে, ওর বডিতে কেমন জানি ফিল হচ্ছে। তো আসলে ভাই ওকে বাসায় আসতে হলে একটা বাঁশঝাড় ক্রস করতে হবে ফার্স্ট অফ অল যখন বাঁশঝাড়টার ক্রস কাছে আসে, তো দেখতেছে বাঁশঝাড়গুলো অটোমেটিক দুলছে। তো ভাবলো এখন কোনো ঝড় নেই, কোনো কিছু না, ওয়েদার অনেক কুল, তারপরে কেন এত বাঁশঝাড় নড়ছে বা সামথিং লাইক। তো ওটা মাথায় না নিয়ে, ও মাদ্রাসার স্টুডেন্ট, ও বুঝতে পারছি যদি এত রাত হয় তো তার সামথিং ইজ রং, কোনো একটা প্রবলেম হতে পারে। দেন তারপরে ও ক্যারেক্টু যখন সামনে এগুচ্ছে, তো সামনে যখন এগুচ্ছে একটা বড় বট গাছটাকে আবার ক্রস করতে হবে। তো ভাই বট গাছটার কাছে যখন আসে, হঠাৎ করে বড় একটা ডালটা অনেক কাঁচা ছিল, ওর সামনে ভেঙে পড়ে আর কি। ওর প্রায় হচ্ছে দুহাত সামনে ভেঙে পড়ে, আর একটু হলে ওর মাথায় পড়তো। তো ও এটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। তো এত রাতে গ্রামের লোকজন দেখা যায় সম্ভবত 7টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো ও ভাবলো যে চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না। তো তারপরে ও যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, ও একটু মানে দূরাদূরি জানে, ওগুলা মনে মনে পড়ছে। তো এখনও ভাবলো যদি আমি এই রাস্তা আমার জন্য খুবই রিক্সি হয়ে যাচ্ছে, তো আমি একটু বাইপাস ইউজ করতে পারি। দেন ও কি করলো যে বাইপাসটা ইউজ করে রাসেল ভাই ও তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। তো ভাবলো যে আমি ভেতর দিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তখনও টার্ন নেয় হচ্ছে বাইপাস রোডের দিকে। দেন যখন যাওয়া শুরু করে, তো রাসেল ভাই ও আরেকটু, যেহেতু পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় তাকে নামতে হবে, তো কাঁচা রাস্তাটা নামার পর সে ফিল করতে পারছে যে একটা হাসি, অট্ট একটা হাসি। তো তারপরে ও জোরে জোরে দোয়া দুরুদ পড়তে শুরু করে, আর বলতে থাকে, দেখ আমি তোর কোনো ডিস্টার্ব করছি না, সো তুই আমাকে ডিস্টার্ব করিস না, আর তুই ভালো করে জানিস আমি তোর কি করতে পারি। তো রাসেল ভাই তারপরেও হাসিটা আরও বেশি হচ্ছে। তো একটা টাইমে ওর হাসিটা রাসেল ভাই ওর সামনের দিকে শুরু হলো। এর আগে হচ্ছে ওর পিছনের দিকে হাসিটা হচ্ছিল, বাট এখন সামনের দিক চলে যাচ্ছে। যতই যাচ্ছে হাসিটার আওয়াজ আরও ততরে তীব্রতর হচ্ছে। তো তারপরে ও একটা সময় দেখলো যে একটা অনেক বিকট চেহারার একটা ফেস ওর সামনে এসে হাসতেছে। জিহ্বাটা অস্বাভাবিক বড় ছিল, আর চোখ দিয়ে প্রায় হচ্ছে মানে রক্ত ঝরছে এরকম একটা ফেস, আর চেহারাটা প্রচণ্ড ব্ল্যাক ছিল। তো ও আবারও বলে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই চলে যা। রাসেল ভাই ওদের একটা হুজুর ছিল, তো হুজুর ওদেরকে একটা দোয়া শিখায় আর একটা টেকনিক শিখাই দিয়ে বলে যে তোমরা যখন কোনো খারাপ আত্মার সম্মুখীন হবা, তোমরা যে রাস্তায় ধুলা পাও, তো ওই ধুলা হাতে নিয়ে, বাম হাতে নিয়ে ডান হাতের বুড়া আঙ্গুল চেপে ধরে যদি তোমরা এই সূরাটা পাঠ করো, তাহলে খারাপ আত্মার প্রভাব তোমাদের কাছ থেকে চলে যাবে। তো বলে, দেখ আমি কি শুরু করব? তখন ও হাসিটা একটু কমতে শুরু করে। তো ভাবলো হয়তোবা চলে গেছে, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর রাসেল ভাই ও দেখলো জাস্ট একটা হোয়াইট কালারের একটা কাপড় জাস্ট রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পড়ে আছে, জাস্ট কাপড় না, কাপড়ের মধ্যে লাশ বা অন্য কিছু জড়ানো এই টাইপে ছিল না। তো তারপরে সে ভাবলো যাক এবার এইটাকে লাত্তি দিব। তো ও যখন এই কথা ভাবে রাসেল ভাই, তখন দেখলো যে কাপড়টা অটোমেটিক রোল হচ্ছে আর শূন্যে ভাসছে। ও তারপরে অনেক প্রচণ্ড ভয় পাচ্ছে। তারপর দোয়া দরুদ যে একটু পারে সে পড়ে, তার বাসা কাছে চলে আসতে প্রায়, তখন বাসায় দৌড়ে যেয়ে দরজা নক করে ওর মা খুলে দেয়। তো ওর অবস্থা এমন ছিল যে পুরা বডি ঘেমে গেছে, চোখ অনেক বড় বড় লাল হয়ে গেছে। তো ওর আম্মু বলে, তোর এই অবস্থা কেন, শীতের সময় কি দৌড়াইছিস? কয় না আম্মু, আমি এখন শাওয়ার নিব। তো বলছে যে এত রাতে শাওয়ার করমে? কয় না, আমার শাওয়ার দরকার আছে, আমি শাওয়ার নিতে হবে। তো রাসেল ভাই ওর শাওয়ার নেওয়ার আগে, তো যখন ওর বেডরুমে যায়, তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মেহেদি হাসান, আমি মিরপুর থেকে এসেছি। আমার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তো আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। এই ঘটনাটি ঘটেছে রাসেল ভাই আমার নানার সাথে। তো আমি আমার নানার মুখ থেকে ঘটনাটা শুনেছি, সেই ঘটনাটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো আমার নানা আগের কালের মানুষ, তো তখন তারা একটু মাছ টাছ এগুলো ধরতো। তো নানা রাতের বেলায়, বেশিরভাগ সময় এটা রাতের বেলায় মাছ ধরতো, কারণ রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায়। তো রাতের বেলায় নৌকা নিয়ে সে মাছ ধরতে যেত। তো তার ছোট একটা ভাই ছিল, তার ভাইকে নিয়ে সে মাছ ধরতে যায়। দুজন মিলে রাতের বেলায় যখন মাছ ধরতে যায়, তো যে বিলে মাছ ধরতে যায়, সেই বিলের সাইডে একটা বাগান থাকে। ওই বাগানের আশপাশে তেমন একটা যাইতো না, কারণ ওই বাগানে নাকি অনেক সময় অনেক কিছু অদ্ভুত টাইপের কিছু একটা দেখা যেত। তো অনেক সময় অদ্ভুত কখনো কখনো দেখা যেত যে অর্ধেক ঘোড়া, অর্ধেক মানুষ, এরকম টাইপের কিছু একটা দেখা যেত, যার কারণে ওই বাগানের আশপাশে তেমন একটা ঘোরাঘুরি কেউ করতো না, কেউ যেত না। তো মাছ ধরতে ধরতে অনেক সময় মাছ ধরতে ধরতে
ধরতে তারা দুজন ওই বাগানের কাছে চলে যায়। কাছে চলে যাওয়ার পর পরে হঠাৎ করে নানার খেয়াল করে যে আমি তো সেই বাগানটার কাছে চলে আসছি, এখন মানে ওখানে তো যাওয়া ঠিক না। তো তারপরে নানা তার ছোট ভাইকে বলে যে চল আজকে আর মাছ ধরবো না, আমরা বাড়িতে চলে যাই। তো ওইটা বলে যখন সে মানে কি পরিমাণে মাছ ধরছে এটা দেখার জন্য নৌকার দিকে তাকায়, তো দেখে যে সে নৌকার ভিতরে কোনো মাছই নেই, সব মাছগুলো মানে কি হয়েছে সে নিজেও জানে না। তারপরে সে তার ছোট ভাইকে বলল যে আমি তো এত অনেক মাছ ধরলাম, তো এগুলা কি হইলো। সে তার ছোট ভাই একটু ভয় পায়, তো নানা বুঝতে পারে যে না, বিষয়টা আসলে স্বাভাবিক না, এটা অন্য কিছু হয়তো। তো নানা বলে চল আজকে আর মাছ ধরা লাগবে না, আমরা আজকে বাড়ি চলে যাই। এটা বলে যখন তারা মানে বাড়ির দিকে রওনা দিল, তো নৌকা করে বাড়ির দিকে যাইতেছে, তাদের বাড়ি যাওয়ার সময় একটা ব্রিজ ক্রস করতে হয়। তো ব্রিজের নিচ দিয়ে তো যায়, ব্রিজের দুই পাশে দুইটা তাল গাছ, আর দুই তাল গাছ আছে। তো নানা যখন ব্রিজের কাছ পর্যন্ত আসে, তখন সে হঠাৎ করে দেখতে পায় যে মানে কি ধরনের একটা আকৃতি, মানে অনেকটা লম্বা, অনেক দুইটা পা, মানুষের মতো দুইটা পা, একটা পা তাল গাছের এই পারে দেওয়া, আরেকটা পা ওই তাল গাছের আরেক পাতায় দেওয়া। তো এটা দেখে তার ছোট ভাই হঠাৎ করে ভয় পেয়ে যায়। তার ছোট ভাই ভয় পাওয়ার কারণে তারপরে নানা একটু সাহস করে তাকে বলে, আসলে সব কিছু না, তুই চল, কিছু হয়নি। এটা বলে তার সে সূরা দূরত পড়তে পড়তে চলে যায় ওখান থেকে। তো যাওয়ার পরে তার ছোট ভাই যে ভয় পায়, তার পরের দিন থেকে তার ছোট ভাইয়ের জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ার পরে প্রথমে ও যায় গ্রামের ডাক্তার দেখায়। তো তারপরে জ্বর তার ভালো হয় না। তো নানা ভাই থেকে সিদ্ধান্ত নেয় যে তাকে নিয়ে মানে বড় কোনো হাসপাতালে দেখাবে। তো তখন গ্রাম অঞ্চলে ততটা ভালো তখন মানে হাসপাতাল ছিল না। তো তার জন্য তাকে নিয়ে ফরিদপুর হাসপাতালে আসার জন্য মানে সিদ্ধান্ত নেয়। তো তারপরে তখন এত গাড়ি-ঘোড়াও ছিল না, যার জন্য নৌকায় করে আসার একটা সিদ্ধান্ত নেয়। তো তারা সেই নানার ছোট ভাই আর একটা ভাই মিলে, তারা ৩ জন মিলে নৌকা করে ফরিদপুরে হাসপাতালে আসার জন্য রওনা হয়। তো আস্তে আসার পথে কিছু সময় পরেই মানে আমার সেই যে নানার ভাই যার জ্বর হয়েছিল সে মারা যায়। তো মারা যাওয়ার পরে আর হাসপাতালে যায় না, ওখান থেকে তারা ফেরত আসে। তো আস্তে অনেকটা রাত হয়ে যায়। তো রাতের সময় একটা হুজুর টাইপের মানে পাঞ্জাবি পরা, জুব্বা পরা, সে ওই নদীর পাড় দিয়ে হাঁটতেছে আর বলতেছে যে আমার একটু নৌকায় নাও, আমি একটু ওই পর্যন্ত যাব, আমার একটু নৌকা নিয়ে যাব। তো প্রথম পাওয়া তারা নিতে চায় না, যে চিনি না জানি না, ওকে উঠাতে চায় না। কিন্তু তারপরে আবার ভাবলো যে হুজুর যেহেতু আমার ভাইটা মারা গেছে, তো তার পাশে বইসা থাকলে হয়তো একটু দোয়া-দরিদ পড়লে আমার ভাইটার আত্মা শান্তি পাবে। তো এটা ভেবে সেই হুজুরটাকে উঠায়। উঠানোর পরে তাকে বলেও যে তুমি আমার এই যে ভাই মারা গেছে এর পাশে আপনি, ভাইয়ের পাশে বসে আপনি সূরা কেরাত পড়েন। পরে সে ওখানে তার মানে বসে। তো অনেক রাত যখন হয়, তো অনেক রাতের সময় আমার যে নানার যে ভাই সে মানে চুপচাপ রয়েছে, একটু ঘুমিয়ে মতো ভাব এসে গেছে। তো হঠাৎ শুনতে পায় যে কর্মর একটা শব্দ, মানে হাড্ডি-গুড্ডি চাবাইলে যেরকম একটা শব্দ হয় ঠিক ঐরকম একটা শব্দ। তো সে পিছের দিকে খেয়াল করে সেই লাশের কাছ থেকে শব্দটা আসতে থাকে। তো সে লাশের কাছে যখন লক্ষ্য করে সে দেখে যে ওই যে সেই হুজুরটা উঠছিল, সেই হুজুরটা ওই যে সেই লাশটার হাড়গুড় চাবাইতেছে। তো এটা দেখা মাত্র সে অনেকটা ভয় পায়। অনেকটা ভয় পাওয়ার পরে সে তখন কি করবে এটা বুঝতে পারে না। তো বুঝতে না পারার পরে ভাবে যে এখন যদি আমি এটা নিয়ে মানে কিছু একটা করি, তাহলে হয়তো ও আমাদেরকেও খেয়ে ফেলবে। এজন্য ও আর কিছু না বইলেও বলে যে নানার বলে যে ভাইয়া আমার মানে নৌকাটা একটু, আমার নানাকে বলে যে নৌকাটা একটু মানে সাইডে নাও, আমি একটু বাথরুমে যাব, এরকম বলে। তারপরে নানা সাইডে নেয়। সাইডে নেওয়ার পরে বলে তুমিও আমার সাথে আসো, আমার তো একটু ভয় লাগতেছে। তো নানাও সাথে যায়। যাওয়ার পরে একটু দূরে দিয়ে সেই ঘটনাটা খুইলা বলে যে আসলে যেই হুজুরটা উঠছে আসলে সে তো হুজুর না, সে হয়তো অন্য কোনো কিছু একটা, যার কারণে ওই আমার যে মারা গেছে তার লাশটা চাবায় খাইতেছে। পরে সে নানা বুঝতে পারে ব্যাপারটা। তারপরে তারা যায়। যাওয়ার পরে অন্য একটা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে আশ্রয় চেতে চায়, কিন্তু বাড়ি থেকেও তখন সন্ধ্যাবেলা আগের কালে দরজা লক করে, দরজাটা সাধারণত খুলতো না, যে কি না কি এজন্য খুলতো না। তো দরজা না খুলে তো তারা কি করবে, কোথায় থাকবে? তারা একটা গরুর যে ঘর, ওই গরুর ঘরের ভিতরে যেয়ে থাকে। তো গরুর ঘরে থাকে, এইভাবে ওই রাতটা ওখানেই কাটায়। তারপরে সকালে যখন নৌকার কাছে আসে, নৌকার কাছে আসার পরে দেখে রাসেল ভাই যে নৌকাটা একদম মানে খাড়া করে অর্ধেক মাটির নিচে ঢুকানো আর অর্ধেক খাড়া করা। আর যে বইটা যেটা দিয়ে নৌকা বায়, ওই বইটা একদম মানুষের পেটের ভিতরে যেরকম ছুরি ঢুকানোর মতো ঠিক ওইরকম পেটের ভিতর ঢুকায় রাখছে। আর লাশের প্রায় মানে 1/3 অংশই খেয়ে ফেলছে। তারপরে তারা গ্রামের মাসিদের জানায়। জানানোর পরে তারা সকালবেলায় ওই লাশটা নিয়ে আর যে বাকি অংশ থাকে সেটা নিয়ে তারা দেশের বাড়িতে আসে। এই ছিল রাসেল ভাই আমার সিল ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আরও একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপটা শুনে আবারও ফিরে আসবো এবং আশা করছি যে আগের মতো এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আশা করছি যে ভালো লাগবে। স্টে টিউনড। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, যেহেতু সবসময় ভালো দোলায় থাকেন। আমি খাস মিল, যে ঘটনাটা রাসেল ভাই এখনও আপনাকে বলবো, সেই ঘটনাটা হচ্ছে আমার মানে নানার মুখ থেকে শোনা ঘটনাটা। তো কথা না বাড়িয়ে ঘটনায় আসি। যে ঘটনাটা রাসেল ভাই এখন বলবো, সেটা নানা আমাকে শুনিয়েছে রিসেন্টলি।
কিন্তু ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় ১৫ থেকে প্রায় ২০ বছর আগের আর কি। হতে পারে সেটা ১৯০০ বা ২০০০ এই সময়কার আর কি ঘটনা। অ্যাকুরেট জানা নেই। তো ঘটনা বলি, আমার মামা আর কি মানে উনার ছেলে, আমার মামা একজন খুব ভালো ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ইলেকট্রিশিয়ান ছিলেন না, আজও আছেন ইলেকট্রিশিয়ান। উনি যেটা করছিলেন যে উনি শিক্ষাগত যোগ্যতা আসলে অত বেশি না থাকার দরুন উনি আসলে কারিগরি শিক্ষায় উনি আসলে বেশি শিখে উনি গিয়েছিলেন। তো সেই কারণে উনি ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা উনি শিখেছিলেন এবং পরবর্তীতে ভালো ইলেকট্রিশিয়ান হয়ে গেছে। তো যাই হোক, উনি তারপর যেটা হয়েছে যে উনি গ্রামে থাকতেন সবসময় এবং গ্রামে যেহেতু থাকতেন তো সেক্ষেত্রে গ্রামে ছোটোখাটো বিভিন্ন ধরনের কাজ উনি করার সুযোগ পেতেন এবং গ্রামে ছোটোখাটো বিভিন্ন কাজ করতে করতে একসময় উনি গ্রামে খুব সুখ্যাতি অর্জন করে ফেলেন এবং পরবর্তীতে গ্রামের বাজারেই উনি নিজের একটা দোকান দিয়ে বসেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার এই ব্যাপারটাতে আসলে অনেক বেশি অনেকে লাভবানও হয়েছে। উনি খুব ভালো কাজ করার দরুন কম টাকায় উনি খুব ভালো কাজ করে দিতেন। সে কারণে উনার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল এবং উনি দেশের বিভিন্ন জায়গায় গিয়েও ছোট বড় বিভিন্ন শপিং মল, কমপ্লেক্স, অ্যাপার্টমেন্ট এগুলাতে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আর কি করেছিলেন। তো উনার ইনকামটা বেশ হচ্ছিল। তো রাসেল ভাই আমি বলে রাখি আপনাকে যে উনি যেই মানে বাজারে আসলে এই দোকান ছিল ওনার, ওই দোকানটার আরও আশেপাশে আরও ২-৪ টা মানে এরকম ইলেকট্রিশিয়ানদের দোকান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ইলেকট্রিশিয়ানরা আমার মামার জন্য বেশি একটা ইনকাম করতে পারত না। কারণ আমার মানে সমস্যা যদি কারো হতো, সবাই আসলে আমার মামার কাছে সমস্যা নিয়ে চলে আসতো। উনাদের কাছে আর কেউ যেত না। ফলে উনাদের ইনকামটাও দিন, দিন কমতে থাকে। তো যেটা হলো যে আমার মামা খুব ভালো করে দিনকাল যাপন করছিলেন, উনার খুব ভালো দিনকাল যাচ্ছিল। তো একদিন হঠাৎ করে একটা প্রবলেম শুরু হয় যে রাসেল ভাই যেটা আমাদের মামা, খুবই হাসিখুশি মানুষ ছিলেন। কিন্তু দেখা গেল কি উনি একসময় খুবই রাগান্বিত টাইপের মানুষে পরিণত হলেন। উনি ঘরে ঢুকেই উনি পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগলেন। উনাদেরকে খুবই খারাপভাবে ওনাদের সাথে আচরণ করলেন, অশ্লীল কথাবাজও বলতেছিলেন। এবং দেখা গেল কি উনি উনার ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম আচরণ করাতে ফ্যামিলি মেম্বাররা উনার উপর অনেক ক্ষিপ্ত মানে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এছাড়া উনি কাস্টমারদের সাথে হঠাৎ করে এরকম মানে বেমালুম যখন এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, মাঝে, মাঝে গালিগালাজও করেছেন। তো এরকম অস্বাভাবিক ওনার আচরণে এবং পরিবর্তনে অনেকেই আসলে ওনার উপর রাগান্বিত হয়ে ওনার থেকে আসলে সাহায্য নেওয়াটা মানে ওনার কাছে প্রবলেম নিয়ে আসাটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ওনার ইনকাম সোর্সটাও আস্তে, আস্তে কমতে থাকে। ওনার কাছে লোকজন কম আসে, উনি কম কাজ করেন, আবার অনেক সময় দেখা যায় কি উনি কাজেই যান না। এইভাবে করতে, করতে ওনার পরিবারে আর্থিক টানাপোড়েনের ব্যাপারটাও আসলে চলে আসে। তো এইভাবে মানে খিটখিটিয়ে একজন মেজাজের অধিকারী হয়ে গেলেন এবং তার পাশাপাশি আবার আর্থিক টানাপোড়েনও লেগে গেল আমার মামার। সো ব্যাপারটা কিন্তু তখন ওই সময়টাতে আসলে খুবই ভয়াবহ। তো ফ্যামিলির মানে আমার মামার এরকম একটা বেগতিক অবস্থা দেখে আমার নানা আর সহ্য করতে পারলেন না। উনি যেটা করলেন যে উনি একজন খুব বড় একজন আলেমের কাছে আমার মামাকে নিয়ে গেলেন। একটা কথা বলে রাখি রাসেল ভাই, আজ থেকে ১৫ বা ২০ বছর আগে কিন্তু গ্রাম্য সাইডে যেসব মানুষরা ছিলেন তাদের আসলে ওই যে ভালো কোনো চিকিৎসার কিন্তু ব্যবস্থা ছিল না ওই জায়গায়। তো সেই কারণে আসলে ওনারা এইসব মানে ঝাড়ফুঁক বা পানি পড়া, তাবিজ এগুলোতে খুবই বিশ্বাসী ছিলেন, প্রবল বিশ্বাসী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই এলাকায় খুব বড় একজন আলেম ছিলেন এবং ওনার মানে চিকিৎসাটা এতটাই ভালো কাজ করত যে ১০ জনের ভিতর ৯ জনেরই একেবারে 100% তার শরীরেই তার চিকিৎসাটা কাজ করত। ফলে যেটা হইছে যে সবাই ওনার খুব ভালো একজন ভক্ত হয়ে গেল। তো যাক ওই আলেমের একটা ছোট্ট একটা হিস্ট্রি রাসেল ভাই আমি একটু বলি, একটা হিস্ট্রি ছোট্ট করে বলি। সেটা হচ্ছে রাসেল ভাই, ওই আলেম কিন্তু শুরুতেই কিন্তু আলেম ছিলেন না। উনি প্রথমে একটা মসজিদের ইমাম ছিলেন, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়াতেন এবং উনি যে মসজিদে আসা যাওয়া করতেন, মসজিদের আগে একটা কবরস্থান ক্রস করে উনাকে আসা লাগতো। এখন কবরস্থান ক্রস করে যখন উনাকে আসা লাগতো, তখন উনি কবরস্থান ক্রস করে ৫ ওয়াক্ত নামাজ এসে পড়াতেন মসজিদে, আবার বাড়ি চলে যেতেন। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন কবরস্থান ক্রস করে উনি আসা যাওয়া করতেন, তখন কবরস্থানে থাকা একটা জিন, হ্যাঁ, ওনাকে খুবই পছন্দ করে ফেলে এবং ওনার সাথে থাকার জন্য মনস্থ করে। এবং পরবর্তীতে একদিন ওই ইমাম সাহেব যখন রাতে ঘুমোচ্ছিলেন ওনার বাড়িতে, তখন ওই জিনটা আসলে ওনার সামনে এসে হাজির হয় এবং ওনাকে নির্ভয় দিয়ে বলেন যে, "হুজুর দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করব না, জাস্ট আমি আর একটাই নিবেদন যে আমি আপনার সাথে থাকব।" তো হুজুর চিন্তা করল যে এই জিন দিয়ে যদি আমি আসলে মানুষের ভালো কিছু করতে পারি, তাহলে আমার যেরকম সুখেও হবে, আমার ২ পয়সা আমি রোজগারও করতে পারবো, এছাড়া আমি ভালোও থাকতে পারবো। তো উনি সেই জিনটাকে সাথে, সাথে বলল যে, "ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে রাখবো, তবে আমার ২ টো শর্ত আছে।" সে শর্তটা হচ্ছে, ১ম শর্তটা হচ্ছে যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি যা বলবো তুমি তা করবা।
সেই জিনটাও রাজি হয়ে যায় এবং পরবর্তীতে আসলে উনি ওনার এরকম একটা চিকিৎসা দরবার খুলে বসেন, যেখানে আসলে প্রত্যেক দিন প্রায় দেখা যায় কি ১০০-১৫০ রুগী ওনার কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য এবং দূর দূরান্ত থেকেও বিভিন্ন রুগী আসে চিকিৎসা নেওয়ার জন্য। কারণ ওনার চিকিৎসাতেই যে খুব ভালো ফলাফল পাওয়া যায়, মানে সবারই একটা ধারণা ছিল যে ওনার কাছে গেলেই সুস্থ হয়ে যায়। তো আমার নানা খুব ভালো একজন মানে নামাজ পড়তেন, উনি সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়ার কারণে উনি ওই আলেমের কাছে আমার মামাকে নিয়ে যান। তা আলেমের কাছে যখন আমার মামাকে নিয়ে যান, তখন ওই আলেম তাকে দেখেই মানে আমার নানা এবং আমার মামাকে দেখে বললেন যে, "আপনারা দাঁড়ান, আপনাদের ভেতরে আসা লাগবে না, আমি আপনাদের সমস্যাটা জানি, আপনারা একটু বাইরে দাঁড়ান।" আমার নানা এবং মামা খুবই অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আমরা তো এখন উনার ঘরেই ঢুকলাম না, উনি কেমনে বুঝলেন যে আমাদের সমস্যা আছে এবং আমাদের সমস্যাটা উনি জানলেন কেমনে? তখন ১০ মিনিট পরে আলেম উনার ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে, "আমি আপনাদের সমস্যাটা খুব ভালো করে জানি এবং আপনাদের সমস্যার সমাধানকে আজকে আমি রাতেই করব। সুতরাং আপনারা এখন বাড়ি যান, আমি এশার নামাজের পরে আপনাদের বাড়িতে আসব।" তো আমার মামা এবং নানা কথা শুনে মানে উনারা বলে যে, "ঠিক আছে, আপনি আসেন, আপনার মতো সমস্যা নাই।" তো যাই হোক, উনি সেদিন রাত্রেবেলা এশার নামাজের পরে ওনার আসার কথা ছিল। তবে কোনো একটা কারণে ওনার ঘর থেকে সেদিন বের হতে একটু লেট হয়ে যায় আলেমের। তো উনি প্রায় রাতের ১০টার দিকে আসেন আর কি। তো একটু বলে রাখি, আসলে ওই সময় কিন্তু শীতকাল ছিল। আর শীতকালে যে ব্যাপারটা হয় যে তখন কিন্তু আর এমনিতেও মানে গ্রামে-গঞ্জে ১০টা মানে অনেক কিছু, আর শীতের রাত হলে তো কথাই নেই। তো ওই সময় উনি ওনাদের বাড়িতে আসেন আলেম, এবং এসেই আসলে যেটা উনি দেখলেন, মানে আমার নানা যেটা দেখলেন যে উনার হাতে একটা কেতলি টাইপের একটা জিনিস ছিল, একটা পাত্র ছিল কেতলি টাইপের। তো আলেম এসেই বললেন যে, "আপনারা এই কেতলিটা ভর্তি করে আনুন পানি দিয়ে। ১ কেতলি পানি এটা ভর্তি করে আনুন, তবে পানিটা একেবারে বিশুদ্ধ হতে হবে।" তো ওনারা যে পানিটা আসলে খেয়ে থাকেন, মানে টিউবওয়েলের যে পানিটা ওনারা খেয়ে থাকেন, ওই টিউবওয়েলের পানিটাই আসলে ভালো করে পরিষ্কার করে ওই টিউবওয়েলের পানিটাই আসলে আলেমের জন্য নিয়ে আসলেন। এবং আলেম তখন বলল যে, "ধন্যবাদ, আপনারা এখন মাটিতে বসেন, আমি খাটে বসতেছি।" আর আমার মামাকেও খাটে বসতে বলা হইল। তো আমার মামা হচ্ছে খাটের নিচের অংশে, মানে খাটের পায়ের অংশে বসছে হলো আমার মামা, আর মাথার অংশে বসছে হলো আলেম, আর আমার নানা নানি বসছেন হচ্ছে মাটিতে। তখন আমার নানাকে ওই আলেম নির্দেশ দিলেন যে, "আপনাদের ঘরে যত বাতি আছে সব নিভায় দেন।" তো রাসেল ভাই তখনই ওনাদের ওই জায়গায় মানে ইলেকট্রিসিটি ছিল না। ওনারা ওই যে হারিকেন বা ওই যে মোমবাতি জ্বালিয়ে আর কি ওনাদের দিন চলত। তো বলল যে, "আপনাদের যত মোমবাতি আছে মোমবাতিগুলা নিভায় দেন। আর একটা কথা, যে আপনারা এরপর থেকে যা দেখবেন সবকিছু শুধু দেখেই যাবেন। আমি যতক্ষণ না কোনো কথা বলবো তার আগ পর্যন্ত আপনারা কোনো কথা বলবেন না।" তো ওনারা সবগুলা বাতি নিভায় দেন। ওনারা সবগুলা মোমবাতি নিভায় দেওয়ার পরে আলেম তার কাজ শুরু করে। আলেম প্রথমে মোটামুটি প্রায় ৫ থেকে ১০ মিনিট বিভিন্ন ধরনের সূরা পড়তে থাকে এবং সূরা পড়ার পরে যেটা করে যে উনি একসময় চুপ হয়ে যান। মানে অনেকগুলো সূরা পড়ে ফেলেন এবং সূরা পড়ার পরে উনি একসময় চুপ হয়ে যান। তো চুপ হয়ে যাওয়ার পর উনি খুব লম্বা করে একটা ফু দেন ওই পানিটার ভিতর, যে পানিটা ওই কেতলিতে আছে। ওই কেতলির পানিতে উনি লম্বা করে একটা ফু দেন এবং ফু দিয়ে যেটা করেন যে ওই কেতলির পানিটা পুরো ঘরে একটাবার ছড়ায় দেন। ওই খাটে বসেই ছিটিয়ে দেন ওই পুরা ঘরের ভিতর ওই কেতলির পানিটা। তো যাই হোক, কেতলির পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে রাসেল ভাই, একেবারে সাথে সাথে মনে হলো যে খুব ভারী একটা বস্তু, খুব ভারী, মানে প্রায় অনেকটা হলো, যে কি বলি রাসেল ভাই, যে ১০০ কেজি ওজনের যদি একটা মানুষ মানে ৩ তালা উঁচু থেকে যদি একটা মাটিতে পড়ে, এক মাটির উপর যেরকম একটা প্রেশার তৈরি হবে, ওই প্রেশারেই ওনাদের ঘরের টিনের উপর মনে হয় যে কিছু একটা পড়ল। এতটা শব্দ হইছে। এই শব্দে তো মানে আমার মামা, নানা-নানি সবাই ভয় পেয়ে গেছে। কিন্তু আলেম কিন্তু কোনো ভয় পান নাই। তো যেটা হলো রাসেল ভাই, সবাই যখন এই শব্দটা শুনে ভয় পেয়ে যান। আলেম তখন বসে রয়েছে, উনি ওনার কাজ করে যাচ্ছেন। তো তখন ওই শব্দটা আস্তে 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 করে মনে হচ্ছে যে চালের ওপর থেকে নিচের দিকে নেমে আসতেছে। এবং পরবর্তীতে ওনাদের ঘরের দরজা রাসেল ভাই কিন্তু মোটামুটি বন্ধই ছিল, যেহেতু শীতের দিন বন্ধই ছিল। তখন ওনাদের ঘরের যে মানে ওই রুমের যে জানলাটা ছিল, ওইটা এত জোরে রাসেল ভাই খুলে যায় যে মনে হলো যে কেউ যেন খুব জোরে ধাক্কা দিয়ে ওটা ভেঙে ফেলতে চাইছিল। এমন জোরে খুলে যায়। খুলে যাওয়ার পরে রাসেল ভাই ওই জানলাটা দিয়ে দিয়ে খুব ভালো করে দেখা যাচ্ছে যে অন্ধকারের ভেতরে একটা সাদা জিনিস ঢুকে যাচ্ছে। খুব সাদা একটা জিনিস ঢুকে যাচ্ছে। সাদা জিনিসটা ঢুকে আস্তে আস্তে ধোঁয়াটা ঢুকতে 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 এবং পরবর্তীতে সম্পূর্ণ যখন ঢুকল, সেটা এসে আমার মামার পাশে এসে দাঁড়ালো। এখন মনে হতে পারে যে সাদা জিনিসটা কি, হয়তো হতে পারে কোনো কিছু। কিন্তু সবচেয়ে অবাক করা যে রাসেল ভাই ব্যাপারটা হয়েছে, ওই সাদা ধোঁয়াটা যখন এটা রূপ ধারণ করল, সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ওই সাদা ধোঁয়াটা আমার মামার রূপ ধারণ করছে। মনে হলো যে আমার মামার আরেকটা কপি এই জায়গায় এসে দাঁড়াইল। একেবারে হুবহু আমার মামা, পুরো চেহারা তার পুরো, মানে মামা ওই জিনিসটা দেখার পরে আর মানে উনি সেন্স রাখতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো আমার নানা নানিও প্রচণ্ড ভয় পেয়ে যান যে এটা কিভাবে সম্ভব, মানে একটা মানুষের আরেকটাও কপি তার পাশে এসে দাঁড়ালো। তো যাই হোক, তখন ওই আলেম ফিসফিসিয়ে কয়েকটা কথা বলল,
মানে ফিসফিস একেবারে আস্তে ফিসফিসে, যেটা আমার নানা এবং নানি কেউই বোঝে নাই। কিন্তু এই আলেম ফিসফিস কয়েকটা কথা ওই সাদা ধোঁয়াটাকে, মানে ওই কপিটাকে কিছু কথা বলল। এবং ওই যে দ্বিতীয় যে জিনিসটা, ওই সাদা ধোঁয়াটা, ওই কথাগুলো শোনার পরে আবার ফিসফিসে একটা রিপ্লাইও ওই আলেমকে দিল। মানে তাদের মধ্যে একটা কনভারসেশন হলো, কথাবার্তা হলো। তো যাই হোক, যখন তাদের মধ্যে কথা হলো, তখন আমার নানা দেখলো যে ওই সাদা ধোঁয়াটা মোটামুটি বোঝা যাচ্ছে, সাদা ধোঁয়ার চালচলা বোঝা যাচ্ছে যে ওকে একটা কাজ দেওয়া হয়েছে এবং ও কাজটা করতে রাজি। তো তখনই সাথে সাথে ওই সাদা ধোঁয়াটা আমার মামার ঠিক 2 হাতে, বুকে এবং পেটে, এই জায়গাটার ভেতরে একটা জাস্ট স্পর্শ করছে। জাস্ট একটা স্পর্শ, একটা স্পর্শের সাথে সাথে ভাই একটা দমকা বাতাস। মানে আমার মনে হলো যেন আমার রুমের ভেতর হঠাৎ করে মনে হয় যে কেউ একটা দমকা বাতাস ঢুকাই দিছে, এরকম একটা ব্যাপার। একটা দমকা বাতাসের সাথে আমার মামার দেহের ভেতর থেকে একটা খুব চিকন একটা লাঠির মতো একটা কালো ধোঁয়া বেরিয়ে আসলো। ঠিক আছে, খুবই কালো একটা ধোঁয়া বেরিয়ে আসলো। এবং কালো ধোঁয়াটা যখন ওইটা কিন্তু কোনো রূপরেখা নাই, এটা একটা জাস্ট কালো ধোঁয়া দেখা যাচ্ছে। ওইটা এসে সাদা ধোঁয়াটার পাশে দাঁড়ালো এবং সাদা ধোঁয়া কিছু কথা কালো ধোঁয়াটাকে বলল, এবং কালো ধোঁয়ার সেই কথাগুলো শুনে কিছু রিপ্লাই আবার সাদা ধোঁয়াটাকে দিল। তারপরে আবার সেই সাদা ধোঁয়াটা কিছু কথা বলল এবং সেটাতে সম্মতিমূলক কিছু কথা, মানে আবার সেই ইয়াটা বলল, যেটা আমার নানা নানি বুঝলো যে মানে সাদা ধোঁয়াটা কিছু কথা প্রথমে জিজ্ঞেস করছে, তারপর সাদা ধোঁয়াটা ওটা তো কিছু কথা বলছে যেটাতে ওই কালো ধোঁয়াটা রাজি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, রাসেল ভাই যখন রাজি হয়ে গেল, তখন আস্তে করে সে কালো ধোঁয়াটা ওই জানলাটা দিয়ে বেরিয়ে গেল। তো দমকা বাতাসের কারণে আসলে তখন মানে খুব খারাপ একটা অবস্থা, যে মোটামুটি সবকিছু ঘরের লড়ে চড়ে গেছে। তখন ওই সাদা ধোঁয়াটা যেটা হয়েছে রাসেল ভাই, সাদা ধোঁয়াটা আবার কিছু কথা রিপ্লাই করে আলেমের কাছে জানালেন এবং আলেম ওকে বলল যে তুমি চলে যাও। তারপরে যেটা হলো যে সাদা ধোঁয়াটা, মানে আমার মামার যে একটা কপি আসলো, ওই কপিটা আস্তেই করে আবার ধোঁয়ায় রূপান্তরিত হয়ে তখন সেটা জানলা দিয়ে না, সেটা দরজা খুলে বেরিয়ে গেল। হ্যাঁ, দরজা খুলে বেরিয়ে গেল। খুবই অবাক করা ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা কিন্তু আমার নানা নানি একেবারে বোঝে দেখছে, মানে দেখতেছে, পুরো ব্যাপারটা দেখল। এবং এই পুরো ব্যাপারটা সংগঠিত হতে, মানে পুরো ব্যাপারটা হইতে মিনিমাম ওনাদের যে ধারণা যে সময় গড়াইছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় গড়াইছে পুরো ব্যাপারটা হইতে। খুব স্লোলি হয়েছে ব্যাপারটা, কিন্তু আমি খুব দ্রুত বললাম। তো নাসেল ভাই পরবর্তীতে যখন এই সাদা ধোঁয়াটা বেরিয়ে গেল, তখন আমার ওই আলেম আর কি আমার নানা নানিকে বললেন যে আপনারা ঘরের আলো জ্বালান। তারপর তারা ঘরের আলোটা জ্বালালেন। আলো জ্বালানোর পরে যেটা হলো রাসেল ভাই, যে আলেম ওনাদেরকে বললেন যে দেখেন, আপনার ছেলের সুখ্যাতি আসলে অনেক বেশি। হ্যাঁ, এটা পুরো গ্রাম জুড়ে অনেক বেশি সুখ্যাতি, এবং তার যে সততা বা তার যে এই যে তার বিভিন্ন ধরনের গুণ চরিত্র, এগুলোর কারণে লোক তার উপর সন্তুষ্ট। এই কারণে সে আসলে এত দূর পর্যন্ত আসছে এবং সে এখন খুব ভালো রুজি রোজগার করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনার ছেলের এই রুজি রোজগারের কারণে অন্য 2-3 জন 4 জনের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আপনার বাজারে, যে বাজারে আপনার ছেলের দোকান, ওই বাজারে কিন্তু আরও 2-4 জন ইলেকট্রিশিয়ানেরও দোকান আছে। কিন্তু ওনাদের যে ব্যবসাটা, মানে ওনারাও তো একই ব্যবসা করে, কিন্তু আপনার ছেলের জন্য ওনাদের ব্যবসাটা প্রপারলি হচ্ছিল না। এই কারণে ওনারা সঙ্গবদ্ধ হয়ে ঠিক করলেন যে কোনো কারণে যদি আপনার ছেলেকে মেরে ফেলা যায়, তাহলে ওনারা তো সোনায় সোহাগা, ওনাদের ব্যবসাটা আবার উপর দিকে উঠে যাবে। তখন যেটা হয় যে ওনারাও একটা খুব বড় একজন হালেমকে দিয়ে আসলে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক করে একটা জিন প্রেরণ করেন আমার মামার শরীরে। তো প্রথমে জিনটা যেটা করে যে আমার মামার প্রথমে শরীরে ঢুকেই আমার মামার মেজাজটা খিটখিটে করে ফেলেন, এবং তারপরে যেটা করেন যে অসুস্থ বানায় ফেলেন। এর ফলে যেটা হয় যে আসলে মামার সাথে এই ঘটনাটা ঘটে। আর এই পুরো ঘটনাটা রাসেল ভাই 100% সত্য, এবং এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগের ঘটনা, যেটা আমি কথায় কথায় আসলে আমি আমার নানা থেকে রিসেন্টলি জানতে পেরেছি। তো রাসেল ভাই আসলে ঘটনাটা কতটুকু ভালো লাগছে আমি জানি না, তবে ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে তবে আপনি ঘটনাটা অফকোর্স শেয়ার করবেন, আর ভালো না লাগলেও সমস্যা নেই, তবে আমার কাছে খুবই রহস্যময়। আর পুরো ঘটনাটা আমি কল্পনা করলেই আমার খুবই অবাক লাগে। তো যাই হোক রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে অফকোর্স সবার সাথে শেয়ার করবেন, প্লে করবেন, এবং যারা এই ঘটনাটা শুনেন সকল লিসেনারদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। কামলা, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডি ফুডের ঘড়িতে সময় এক্স্যাক্টলি 1:37। আমি রাসেল আছির সাথে, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি। এখন যেটা করব সেটা হচ্ছে আরও একটা ঘটনায় যাব। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, তার সাথে আমরা কথা বলবো, এবং আপনার প্রথমে নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ রাজবীর খান আরিশ, আসছি উত্তরা দক্ষিণ থেকে। জি বলেন। তো রাসেল ভাই, এই ঘটনা যেটা বলবো ওটা হচ্ছে 2008 সালে ঘটা ঘটনা। তো 2008 সালে আমার ফুপি মারা যায়, যার ফলে আমি স্কুল থেকে আমার আব্বু আম্মুর সাথে গ্রামে চলে যাই দাদার বাড়িতে। তো গ্রামে যাওয়ার পর 3 দিন পর যে একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠান করানোর পর আম্মু বিকাল দিকে নানুর বাড়িতে চলে যায়। যার ফলে নানু বাড়িতে যাওয়ার পর রাত্রের দিকে মামা আমি আব্বুর কাছে ফোন আসছে যে
নানু মানে শ্বাসকষ্ট হয়েছে আর কি, সেজন্য আর্জেন্ট একটু বাড়িতে আসলে ভালো হয়। আচ্ছা। তো মামার সাথে মামা বলতাছে আমাকে যে বাড়িতে যাব কিনা, তো মামা আমাকে বলতাছে যে আমি ওর সাথে যেতে আর কি। তো তাই বাইক নিয়ে আর কি আমরা যাব, রওনা দিব, সে ব্যবস্থা করে আমরা বের হয়েছি বাইক নিয়ে। তো আব্বু বলতাছে আব্বু সকালবেলা আসবে, তো আমি চলে যেতে আর কি, আমি আর মামা। তো আমি বাইক ড্রাইভ করতে চাইছিলাম, কিন্তু আব্বু নিষেধ করাতে আমাকে আর ড্রাইভ করতে দেয়নি, বলছে মামাকে ড্রাইভ করতে। তো মামা ড্রাইভ করতেছে, মানে একটা বাজারে গেছিল আর কি, বাজার থেকে তো আমাকে বলছে যে আমি মামাকে বললাম যে মামা আমি ড্রাইভ করব, তুমি আমাকে দাও। তো ড্রাইভ করতেছি, তো ড্রাইভ করার মাঝপথে হেডলাইটের যে আলোটা, এই আলোতে মানে আমার চোখে পোকা পড়ে আর কি, চোখে, যার ফলে মামা আমাকে বলে যে হেলমেট পরে নিতে। তো হেলমেট পরে যাচ্ছি, তো হঠাৎ মানে মশা হেলমেটের গ্লাসে পড়ে, মানে গ্লাসটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমি আবার সামনে হেলমেটটা খুলে আবার সামনের দিকে যাচ্ছি। তো রাস্তার পাশে একটা পারিবারিক কবরস্থান পড়ে আর কি। তো পারিবারিক কবরস্থানটা তো আমি ক্রস করার সময় ডিপার দিয়ে, মানে বাইকের ডিপার দিয়ে হেডলাইট বাড়ি দেওয়ার সময় একটা কালো কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আমাদেরকে সিগন্যাল দিতেছে। তো মামা বলতেছে যে এখানে একটু গাড়িটা স্লো করো, দেখো কি বলে। তো আমি স্লো করছি, করার পরে মহিলাটা বলতেছে যে ওনার অনেক বড় বিপদ, ওনাকে হেল্প করার জন্য। তো মামা বলতেছে যে কি হেল্প, বলতেছে আপনারা তো এরকম গ্রামে যাবেন, তো আমাকে এই গ্রামটায় নামিয়ে দিন। তো মামা বলতেছে যে আমি এই গ্রামেই যাব, তো আপনি এটা কিভাবে জানেন। তো মামার মনে একটা মানে ঘটকা লেগে যায় আর কি। তো মামাকে বলতেছে যে আপনি এইরকম চেয়ারম্যানের নাতি বা যে এরকমের ছেলে না। তো মামার মানে মনে আপনাদের পরিচয় জানতে পারলো, কিন্তু মেইন ঘটনাটা কি ঘটেছিল সেটা বলেন। তারপরে মামা বলল যে তুমি চলে যাও, মানে নেওয়া যাবে না ওনাকে। তো যাওয়ার পরে আবার মামা কি মনে করে আমাকে বলতাছে যে মহিলাটা মনে হয় বিপদে পড়ছে, তো আমি বাইকটা নিয়ে যাই। তো মামার সাথে আমি বসলাম, মানে মামাকে বললাম যে আমি ড্রাইভ করি, তখন মামা ড্রাইভ করতেছিল। পরে আমি ড্রাইভ করে যখন আসতেছি, তো আমার গিয়ার, মানে তখন নতুন শিখতেছিলাম আর কি বাইক, তো গিয়ার মানে থার্ড গিয়ারে থাকার ফলে মানে গাড়ির স্টার্টটা কবরস্থানের সামনে এসে মানে স্টপ হয়ে যায়, যার ফলে চাঁদের আলোতে যতটুকু আমি দেখতে পাই মানে ওই মহিলাটা ওই জায়গাতে নেই, কবরস্থানের ভিতরে গেছে। তো কবরস্থানের ভিতরে যে মানে কবর থেকে মানে মাটি খুঁড়তেছে, তো আমিও চুপ করে দেখতেছি, মামাও চুপ করে দেখতেছে। তো দেখার পরে মানে কবরটা খুঁড়ে আপনার ছোট একটা যে পিচ্চি বাচ্চা আর কি, এরকম বাচ্চা ধরনের একটা কিছু খুলে, যে আপনার যদি একটা মানুষকে যদি অনেক দিন পানিতে রাখা হয় একটু সাদা সাদা কিরকম টাইপ হয়ে যায়, ওই বাচ্চাটা ওই রকম টাইপের, আমি যতটুকু চাঁদের আলোতে দেখতে পারছি। মাঝখান দিয়ে দুইটা পার মাঝখান দিয়ে ধরে টান দিয়ে মানে ছিঁড়ে ফেললো। তো মানে কিছু হাত দিয়ে কিছু একটা ঢুকে। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা। তো তখন ভাইয়া আমার কি অনুভূতি ছিল, মানে হয়ে গেছিল। তো যার ফলে হাত দিয়ে মানে এরকম করে বের করে মানে কিছু একটা খাচ্ছে। তো আমি মানে ভয়ে ভয়ে আস্তে আস্তে করে গাড়ি মানে ঘুরাচ্ছি আর কি। তো ঘুরানোর পরে মামা বলতেছে তুমি টান দাও, এসব আল্লাহ ভরসা, তুমি টান দাও। তো আমি টান দিতেছি, তো মহিলাটা এত কুৎসিতভাবে এত একটা হাসি দিছে, বলতেছে তোরা মানে বাঁচবি না, এরকম করে একটা কথা বলতেছে। তো আমি সাথে সাথে গাড়ি টান দেই। তো দেওয়ার পরেও মানে রাস্তার সাইডে আশেপাশে মানে এপাশ থেকে ও পাশে মানে এরকম করে করে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে ওই মহিলাটি, বারবারই আসতেছে আমাদের কাছে। তো মামা বলতেছে তুমি এসব কোনো ভয় পেও না, তুমি সামনের দিকে আগিয়ে যাও। তো আমি সামনের দিকে যাচ্ছি, তো হঠাৎ দেখি মানে গ্রাম অঞ্চলে সাধারণত রাসেল ভাইয়া এসব বড় বড় ডিস্ট্রিক্ট লরি এসব ঢুকার কোনো সম্ভাবনা নাই, তার ভিতরে 2টা 2:30টার ভিতরে রাতের বেলা দিকে। তো ডিস্ট্রিক্ট লরি আমাদের দিকে সামনের দিকে আগায় আসতেছে। তো মামারে বলতেছে মামা আমি এখন কি করতে পারি। মা বলতেছে তুমি সাইড কাটিয়ে চলে যাও। আমি কি, উনি তো রাস্তার মাঝখান দিয়ে আসতেছে, আর রাস্তা ছোট, আমার তো খালে নামতে হবে। মা বলতেছে তুমি আল্লাহ ভরসা, তুমি চলে যাও। তো আমি এদিক দিয়ে মানে সাইড দিয়ে চলে যাইতেছি, উনাকে ডিপার দিচ্ছি, উনি আরও মানে সামনের দিকে আরও মানে তেজে আগায় আসতেছে আর কি আমার দিকে। তো আমি সাইড কেটে মানে একটা মানুষের সাথে একটা মানুষ ধাক্কা খেলে ভাইয়া যেরকম হয় এরকম না, মানে আমি এটার ভিতর দিয়ে মনে হয় আমি চলে গেছি। তো মামাকে বলতেছে মামা এটা কিভাবে সম্ভব। মা বলছে তুমি কোনো ভয় পেও না, আমি তোমার থেকে আমি ড্রাইভ নিতে পারতাছি না, তুমি ড্রাইভ করতে পারো, তুমি কোনো ভয় পেও না। তো আমি ড্রাইভ করে যাইতেছি। তো যাচ্ছি হঠাৎ মানে মহিলাটা আবার ওই আগের মতো এখান থেকে ওখানে আমাদেরকে খালি বারবার সিগন্যাল দিচ্ছে আর কুৎসিতভাবে হাসতেছে। তো তারপরে হঠাৎ দেখি কি রাস্তা দিয়ে একটা অটো আসতেছে। তো আমি মনে করছিলাম যে মামা ওটাই মনে হয় এরকম ভিতর দিয়ে চলে যেতে পারবো। তো আমি অটোটাকে দেখে আমি সাইড দিয়ে চলে যাচ্ছি। তো অটোটা হঠাৎ করে আমার মানে এই সাইড দিয়ে এসে তো আপনার হাতের সাথে বাড়ি খেয়ে মানে আমার গ্লাস ভেঙে আমি ভিতরে পরে সেন্সলেস হয়ে যাই। এই হচ্ছে ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন, মেহেদি সিএসকে আমাদের এখানে লিখেছেন, রিমা খান আমাদের এখানে লিখেছেন আজকের স্টোরি শুনে অনেক ভয় লাগছে। নীরব হোসাইন আমাদের সঙ্গে আছেন কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেহেদি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও
অচেনা আচ্ছা আমাদের সঙ্গে আছেন স্বপ্ননীল, এমডি হজরত আলী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এই মুহূর্তে আর যে কব আমাদের সঙ্গে আছেন, এমডি আচ্ছা পড়তে পারলাম আমরা নামটা, আমাদের সঙ্গে আছেন রাসেল। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আমরা আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি যে আজকে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা আসলে যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে রাকিব। তো তিনি তার বন্ধুদের সাথে টাঙ্গুর, আমরা সবাই জানি টাঙ্গুর সম্পর্কে, তো টাঙ্গুর হরে একটা ঘটনা ঘটেছিল রাকিব এবং তার বন্ধুদের সাথে। বিশেষ করে রাকিব যে বোটটাতে উঠেছিল সেই বোটটার একটা ঘটনা ঘটেছিল, কিছু ভৌতিকতা। তো তিনি আসলে আমার কাছে শেয়ার করেছেন, তো তিনি আসলে যেভাবে শেয়ার করেছেন আমি আপনাদের কাছে সেভাবে, আপনার শ্রোতার কাছে সেভাবে শেয়ার করছি। পাবনা শহর থেকে পুরো একটা ডলার ভাড়া করা হয়েছিল, প্রায় ৫০ জন সেই ডলারে উঠেছিল। সবাই মোটামুটি বন্ধু এবং আত্মীয় বা চেনা অচেনা জমানোর ছিল। রাতের ভিতর থেকে ১০ জন আমরা আমি রাকিব, মিলন, কাউসার, জিহাদ, সজীব, রাতুল, সিয়াম, আরও কয়েকজন আমরা বন্ধুরা খুবই ভীষণ উত্তেজিত ছিলাম। কারণ হচ্ছে আমরা কেউ কখনো টাঙ্গর হর যাইনি। তো সবাই আসলে খুবই উত্তেজিত বা খুশি যে আমরা একটা বোটে উঠি। দিনটা শুরু হয়েছিল খুবই ভালো, ভালো পরিবেশ, আকাশে মোটামুটি ভালো আগো, কোনো বৃষ্টি নেই। ট্রলারে পাশাপাশি ট্রলারে আমরা যে ট্রলারে বোটে উঠেছিলাম সেখানে গান বাজতেছিল। তো অনেকে দেখা যায় যে বোটে থাকাকালীন সময়ে অনেকে কাঠ দিতেছে, আবার অনেকে কেউ বা বোটের এক সাইডে বসে পানিতে হাত চুবাচ্ছে। তো মোটামুটি ভালোই আমাদের সময়গুলো কাটতেছিল এবং আমাদের খুব এগিয়ে চলতেছে। কিন্তু আনন্দময় পরিবেশটা আসলে যখন এই পরিবেশটা যখন সন্ধ্যা, মোটামুটি ভয় পেয়ে যাচ্ছে এভাবে দেখতে দেখতে, এতটা অবস্থা সবারই খারাপ যে আসলে ওরা কোথায় যাচ্ছে ওরা বলতে পারতেছে না। এদিকে তারা সবাই সেই মাঝিকে এক একজনের পর প্রশ্ন করতে থাকে যে আমরা কোথায় যাচ্ছি, এরকম কেন হচ্ছে। তো মাঝি সবাইকে আসলে অভয় দিচ্ছেন যে আপনারা, আমি আগেই বলেছি যে এখানে এরকম একটা গ্রাম আছে যা গ্রামের মানুষেরা বিলীন হয়ে গিয়েছিল এবং তাদের আত্মারা এখানে আসলো, ঘোরাফেরা করে এবং তারা ভেসে ওঠে, এরকম ভয় দেখা। আপনারা ভয় পাবেন না, আপনার সন্তান চুপচাপ থাকবেন, আল্লাহর জিকির করুন, ঠিক হয়ে যাবে। তো যথারীতি আসলে এখানে করার কিছুই নেই। পরে মানুষ সবাই আসলে রাখিবন্ধ সবাই তাদের সামনের দিকে মাঝির কাছ থেকে সরে গিয়ে তারা আসলে মাঝামাঝিতে চলে যায় মানুষের মধ্যে, যা সবাই মোটামুটি আল্লাহর নাম, সৃষ্টিকর্তার নাম তারা আসলে সবাই স্মরণ করতে থাকে। তো দেখতে দেখতে আসলে অনেকক্ষণ যাওয়ার পর সেই আসলে সেদিন রাতটা ছিল চাঁদনি রাত। তো তারা আসলে সবাই যখন দৌড়াদৌড়ি করতে থাকলো এবং পরবর্তীতে দেখল যে আসলে সমমান মনোতিথির ফ্যানাগুলো, বিশেষ করে টাঙ্গুর হাওরে যে যাওয়ার পথে যে ফ্যানাগুলো ছিল সে ফ্যানাগুলো ধীরে ধীরে কমা শুরু করলো এবং আকাশটা কালো আকাশ থেকে যেন চাঁদনি রাতে স্পষ্ট হলো। এরপর সেই মাঝি বা আমাদের নৌকার মাঝি গোপাল বলল যে এখন সমস্ত বিপদ কেটে গেছে, আপনারা এখন নিচে থাকতে পারেন, আমরা আর কয়েক ঘন্টার মধ্যে আমরা টাঙ্গুর হাওরে যাব। তো এই ছিল রাখিব এবং তার বন্ধুদের ঘটনা। আসলে তারা আসলে আজ পর্যন্ত বুঝতে পারতেছে না কি ঘটেছিল, কোন এই মেয়েটা আসলে কে ছিল, কেনই বা এইরকম সমুদ্রের মতো ফেনা তৈরি হয়েছিল, আর জ্যোৎস্না রাতটাকে কেন হলো কালো দিয়ে কালো ছায়া অন্ধকার তৈরি হয়েছিল। এগুলো প্রশ্ন আসলে তারা আজ পর্যন্ত খুঁজে পায়নি। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, তারা আমাকে শেয়ার করেছেন। আমি জানি না ঘটনাটা কাছে কেমন লেগেছে। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের হাতে আসলে আর সময় নেই, আমাদের আজকে শেষ করতে হবে। কথা হবে আপনাদের সাথে আরও একবার আগামী। তার আগে আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন এবং সেই ঘটনাগুলো আমরা চাই রেগুলার বেসিসে আপনাদের সাথে প্লে করতে এবং আপনাদেরকে, এবং যারা ইনভাইটেশন পেতে চান বা যারা এখানে এসে ঘটনা শেয়ার করতে চান তারা আপনাদের ঘটনাগুলো লিখে পাঠাবেন। অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।